বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন, বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা। বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে, পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে, সেই সব দূতকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ। কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ। আমি যখন 2014 সালে এই ই-কুরিয়ার যাত্রা শুরু করি, তখন আমার হাতে কোনো ধরনের ফাইন্যান্স ছিল না। আমি বিপ্লব ঘোষ রাহুল, সিইও এবং ফাউন্ডার ই-কুরিয়ার লিমিটেড। যে একটা অ্যাসোসিয়েশন চালানোর ক্ষেত্রে তার যেরকম একটা R&D টিমের দরকার হয়, একটা স্মার্ট অ্যাসোসিয়েশনে স্মার্ট সেক্রেটারিয়েটের দরকার হয়। ই কমার্সের ক্ষেত্রে আপনি দেখবেন সবচেয়ে বড় একটা সেক্টর এখন সবাইকে বলা হয় সোশ্যাল মিডিয়া কমার্স। চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া মোটেও সহজ নয়। চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট আয় এবং প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়ানোর সিদ্ধান্ত সবসময় সুখকর না। তবে কিছু মানুষ আছেন যারা নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে ও ঝুঁকি নিতে পছন্দ করেন। তাদের মধ্যে একজন ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল। হ্যাঁ দর্শক, আজ স্টুডিওতে আছেন ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল। বিপ্লব ঘোষ রাহুল, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং ইন ডিবিসি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরুতেই জানতে চাই যে আপনার একটা নিশ্চিত ক্যারিয়ার যেখানে ছিল, সেটি বাদ দিয়ে আপনি একটা চ্যালেঞ্জ নিলেন, একটা রিস্ক নিলেন, এটা আসলে কেন করলেন? আসলে আপনি যদি উদ্যোক্তাদের আসলে বৈশিষ্ট্য দেখেন, প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়েই কিন্তু তার ব্যবসা শুরু করে। সবাই যে সাকসেস করে তাও না, ফেলিয়ার রেট অনেক হাই। এবং আমার উদ্যোক্তা লাইনের আগে কিন্তু আমি আসলে জব করতাম এবং গ্র্যাজুয়েশনের পরে একটা লম্বা সময় চাকরিও করেছি। চাকরি থেকে আসলে অর্গানাইজেশন রান কীভাবে করা হয়, টিম ম্যানেজমেন্ট কীভাবে ওগুলো জেনেছি। বাট সবসময় মনে হচ্ছিল যে নতুন কোনো উদ্যোগ নিয়ে যদি কাজ করা যায়, কোনো একটা প্রবলেম সলভ করা যায়, ওয়াই নট। দেন আসলে এই ই-কুরিয়ারের যাত্রা, এটা একটা প্রবলেম সলিউশন থেকেই শুরু। একটা বড় প্রবলেম আমাদের মনে হয়েছিল যে ইন্টারন্যাশনালি এই ধরনের অনেক সলিউশন আছে, ওয়াই নট ইন বাংলাদেশ। আই এম টকিং আউট লাইক 10-12 ইয়ার্স ব্যাক। তো ওই সময় আসলে এই ধরনের কোনো উদ্যোগ ছিল না। তখন একটু মানে রিস্ক নিয়েই নেমে যাওয়া, এবং রিস্ক নেওয়ার পরে তো আসলে অনেক ধরনের চড়াই উতরাই করে আসলে আজকে 10 বছর আর কি। এবং আমাদের দেশে যেটা হয় যে বাবা মায়েরা বা পরিবার থেকে আসলে চায় যে ছেলে মেয়ে একটা চাকরি করুক বা একটা সরকারি চাকরি করুক যেখানে একটা নির্দিষ্ট আয় আছে। সেক্ষেত্রে আপনি সেটা আপনার ছিল এবং সেটা বাদ দিয়ে আপনি এরকম একটা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিলেন। পরিবারের পক্ষ থেকে কি সেটা মত ছিল নাকি চ্যালেঞ্জ কিরকম ছিল? যদি বলি যে পরিবারের থেকে মত খুব একটা মানে ছিল না। ইনফ্যাক্ট এখনো কথা শুনতে হয় মাঝে মাঝে। মানে ব্যাপারটা যেটা হয় যে একটা স্টেবল জব থাকার পরে ওয়াই ইন বিজনেস, মানে বিজনেসে সবসময় একটা রিস্ক থাকে এবং স্ট্রেস থাকে, এবং যেই চ্যালেঞ্জগুলো আসলে অনেকেই অনেক সময় কিন্তু মানে এক্সেসের বাইরে গিয়ে আসলে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে পরিবার আসলে প্রথম থেকেই আসলে খুব একটা পজিটিভ ছিল না। বাট একটা টাইমে তো আসলে দেখে যখন বিজনেস মানে আমাদের উদ্যোক্তাদের ব্যবসার একটা ট্রেন্ড থাকে যে ঠিক আছে আপনি একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন, এটার হাইস্ট সময় 1.5 থেকে 2 বছর, 2 বছর 2.5 বছরের পরে যদি ইট উইল নট ফ্লাই, তাহলে আসলে এটা ডেট হয়ে যায়। তো আমার তো আসলে করতে করতে এতদিন চলে আসছি এবং এখনও কিন্তু আসলে চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়নি, চ্যালেঞ্জ কিন্তু আছে। বাট ওই নতুন নতুন চ্যালেঞ্জ, ওইটার আবার সলিউশন করতে হয়, করে আগাচ্ছে। এবং পরিবার যদি বলি, পরিবার এখন সাথে আছে, তারা সাপোর্ট দিচ্ছে। এই যে আপনি বলছিলেন যে চ্যালেঞ্জ আছে এবং এখনও এই চ্যালেঞ্জগুলো মানে ই-কুরিয়ার একটা জায়গায় পৌঁছানোর পরেও, সফল হওয়ার পরেও এখনও অনেকগুলো চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হচ্ছে। কি ধরনের চ্যালেঞ্জ? অনেক ধরনের চ্যালেঞ্জ। কারণ দেখেন আমাদের একটা বড় ধাক্কা ছিল কোভিডের পরে একটা ধাক্কা আমরা পের হয়ে আসছি। এবং আপনি জানেন যে গত বছরে রিজমের পরেও আমাদের অনেক ধরনের বিজনেসের চেঞ্জেস আসছে, আমাদের আর্থিক খাতে অনেক ধরনের চেঞ্জেস আসছে, ব্যাংকের অনেক পলিসি চেঞ্জ হয়েছে। আমরা উদ্যোক্তারা কিন্তু আসলে সবসময় আমাদের মার্কেটের অর্থনৈতিক যে ইকোনমিক্যাল যে গ্রোথ, ওই গ্রোথের উপর ডিপেন্ডেন্ট। এই গ্রোথের মধ্যে দেখবেন অনেক বিজনেস যে খুব ভালো করছে তাও না, আবার অনেক বিজনেসের জন্য বড় করার জন্য কিন্তু আসলে আপনার ফান্ডিংয়ের রিকোয়ারমেন্ট আছে। সো এখন একটা পর্যায়ে আসার পরে মনে হচ্ছে এই কোম্পানিটাকে আরও বড় করা সম্ভব, বাট দেন ইউ রিকোয়ার্ড ফান্ড।
সো ফান্ডিং ইজ ওয়ান অফ দ্য ইস্যুস, এটা আমার কাছে মনে হয় এটা সব উদ্যোক্তাদেরই একটা বড় প্রবলেম। দেখবেন যে অনেক ছোট বড় মাঝারি ধরনের উদ্যোক্তা আছে, তাদের খুব ভালো আইডিয়া আছে এবং তাদের আইডিয়াটা এক্সিলেন্ট, আপনি চাইলেই খুব অনেকগুলো প্রবলেম সলভ করা সম্ভব। বাট আমার কাছে যেটা মনে হয় আমাদের বাংলাদেশের যে স্টার্ট আপ বা এই উদ্যোক্তাদের যে অর্থনৈতিক যে সাপোর্ট দেওয়া, ওইটা আমার কাছে মনে হয় একটু চ্যালেঞ্জ। যেইভাবে কমপ্লায়েন্ট ব্যাঙ্কগুলো বা অন্য অন্য সাপোর্ট যে বাংলাদেশ ব্যাংক থেকে আসে, ওইটা এত কমপ্লায়েন্ট, আসলে অনেক উদ্যোক্তারা আসলে এই সাপোর্টটা পায় না। এটার কারণে কিন্তু ভালো ভালো উদ্যোগও আসলে অনেক সময় গ্রো করে না আইডিয়াটা ভালো থাকার পরেও। সো আমি যদি বলি যে এখন আসলে গ্রোথের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা থাকে, আপনার প্রপার ফান্ডিং অ্যান্ড হিউম্যান রিসোর্স, এগুলো আসলে আমার কাছে মনে হয় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিনিয়োগের কথা বলছিলেন, এখানে আমি আসলে জানতে চাই যে আপনি যখন কুরিয়ার শুরু করলেন তখন এটার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কিরকম ছিল বা কত দিয়ে আসলে যাত্রাটা মানে শুরু করলেন? যাত্রাটা আসলে শুরু যেভাবে হয়, যে কোনো উদ্যোক্তারই একটা দেখা যায় যাত্রা যখন শুরু করে আইডিয়া থেকে, এবং এটা তো আসলে একটা ফিক্সড কোনো ইনভেস্টমেন্ট নিয়ে শুরু হয় না এবং ব্যাক এন্ড ফোর্থ হয়। আমি জানি না যে আসলে ওই সময় যখন আমি আইডিয়া নিয়ে কাজ করেছি, তখন আমার আইডিয়া ছিল আমি শুধুমাত্র সাইকেলে ডেলিভারি করব। এবং আপনি দেখবেন আমার প্রিভিয়াস যত ধরনের আর্টিকেল বা যাই আছে, অল আর সাইকেল বেস। আমরা বলতাম যে এসে গ্রিন লজিস্টিক্স, বাট একটা সময় গিয়ে দেখলাম আসলে সাইকেল দিয়ে সম্ভব না। আমি কিভাবে সাইকেল দিয়ে এত সারা বাংলাদেশে ডেলিভারি করব, এবং আমার মিড মাইল আছে, ঢাকা থেকে চিটংয়ে যাওয়ার ব্যাপার আছে, আলটিমেটলি কিন্তু আমাকে আসলে কনভার্ট করতে হয়। এবং প্রথম থেকে যখন আমরা ইনভেস্টমেন্টে করেছি, আমরা অল্প 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 করে ইনভেস্টমেন্ট করেছি, বিকজ বিজনেসটা রিস্ক। আমি হাই ভলিউম ইনভেস্টমেন্ট করতে পারছি না, কিছুটা সাকসেস হলে কিছুটা মাইলস্টোন গেলে দেখেন আবার ইনভেস্টমেন্ট বাড়ানো হয়। আমি যে প্রথম থেকে বলি, আমার সাথে যে পার্টনার ছিল সে আমাকে সাপোর্ট করেছে, 2-3টা ব্যাংক আমাকে সাপোর্ট করেছে, কিছু বাইরের ফান্ডিং সাপোর্ট করেছে। মিক্স করে বলবো যে সাপোর্টের মধ্যে ছিলাম। বাট একটা মজার ব্যাপার হচ্ছে আমরা প্রথম থেকেই না রেভিনিউতে ছিলাম। অনেক সময় দেখবেন অনেক উদ্যোক্তা যারা থাকে আইডিয়া জেনারেট করে, প্রোডাক্ট তৈরি করে, কিন্তু সেলস থাকে না। তো আমাদের যেটা ছিল যে মার্কেটে ডিমান্ডের কারণে আসলে প্রথম থেকে এটার একটা ভালো সাপোর্ট ছিল। এবং আপনি দেখবেন যে 2014-15-16 থেকে এখন 2024-25-এর দিকে এসে দেখবেন অনলাইনে উদ্যোক্তার সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, যারা এখন অনলাইনে বসে ব্যবসা করে। অনলাইনে যারা ব্যবসা করে তাদেরই কিন্তু আসলে এই ধরনের সাপোর্ট দরকার, যারা ঘরে বসে বা অফিসে বসে এই ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার। সো এই সাপোর্টগুলো আমরা আসলে ডিমান্ডের কারণে বেড়ে যাওয়াতে আসলে ওই রেভিনিউ দিয়েই আসলে আমরা চেষ্টা করেছি যে কোম্পানিকে কীভাবে সাস্টেনেবিলিটি মেনটেন করা যায় আর কি। আপনি কথায় কথায় বলছিলেন যে এরকম অনেক উদ্যোক্তাই আছে আসলে যে যাদের মার্কেটে বিক্রিটা থাকে না বা সেলটা থাকে না, সেক্ষেত্রে বলছেন যে কুরিয়ারের সেটা ছিল। এইটার জন্য আসলে কেন যে যাদের থাকে না, কেন থাকে না আসলে, ঘাটতিটা কোথায় থাকে? এটা যেটা হয় যে উনি রাইট, আমরা একটা বলি যে প্রোডাক্ট ফিট ইন দ্য মার্কেট। হ্যাঁ, যেই প্রোডাক্টটা নিয়ে উনি কাজ করেছে সেই প্রোডাক্টটা হয়তো তার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টটা খুব মার্কেটে চলবে, বাট উনি যখন মার্কেটে নিয়ে আসে হয়তো কোনো কারণে একটা সেলস গ্রোথ হয়নি। আবার প্রোডাক্টের রাইট ফিট করতে গেলে আসলে প্রপার মার্কেটিংও একটা বড় ব্যাপার। আপনি দেখবেন যে এখন কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংগুলো খুব একটা নেই। আপনি যখন আমাদের ফেসবুক পেজ অথবা সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন, আমরা অফলাইন কিন্তু কোনো মার্কেটিং করি না, অল আর ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখবেন প্রপার ওয়েতে আপনি যদি আপনার রাইট টিজিকে রিচ করতে না পারেন, তখন কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ সেলস আসবে না। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার একটা ভালো নলেজ থাকতে হবে যে আসলে আমি আমার প্রোডাক্টটাকে কোন টিজির কাছে পৌঁছাবো, আমার এটার জন্য কী পরিমাণ এক্সপেন্স করতে হবে। দেন টিজি যদি আপনার প্রোডাক্টকে একবার পছন্দ করে ফেলে, তখন কিন্তু অর্গানিক সেল আসা শুরু করে। তো আমার মনে হয় এই সেলসের টেকনিকগুলো, ডিজিটাল মার্কেটিংয়ের টেকনিকগুলো, কীভাবে আমার প্রোডাক্টটাকে রাইট ফিট করব, প্রোডাক্টটাকে কীভাবে কাস্টমারের টপ অফ পয়েন্টে নিয়ে আসবো, যে আমি একটা শাড়ি কিনবো, এই শাড়িটা আমি এই পয়েন্ট থেকে কিনতে চাই, এটা টপ অফ পয়েন্টে কিন্তু চলে আসে। আপনি যখন কিছু একটা কিনেন, আপনার টপ অফ পয়েন্টে থাকে যে এই জিনিসটা আমি এখান থেকে কিনবো, ওই টপ অফ পয়েন্টে আসাটা খুব জরুরি, এবং এটার জন্য আসলে ভালো লেভেলের মার্কেটিং এবং ব্র্যান্ডিং করতে হয় উদ্যোক্তাকে। স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে আজ আছেন কুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিরতির আগে আসলে কথা বলছিলাম যে কুরিয়ার নিয়ে, কুরিয়ারের ব্যাপ্তিটা এই মুহূর্তে কেমন, যে মানুষ আসলে কেমন সাড়া দিচ্ছে? যেহেতু আসলে অনেক দিন থেকে মার্কেটে আছি এবং আমরা প্রথমে অনলাইন বেস শুরু করলো, আমরা পরবর্তীতে অফলাইনেও যাই, দো আমাদের অনলাইন বেস কাস্টমারের সংখ্যাই বেশি। আমরা প্রথমে ডোমেস্টিক মার্কেটে শুরু করলো, পরবর্তীতে আসলে আমরা ইন্টারন্যাশনালেও কানেক্টেড। তার মানে আপনি ঘরে বসে আপনি যদি দেশের বাইরেও কোথাও কোনো পণ্য পাঠাতে চান, আমাদের সিস্টেমের মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে কিন্তু গিয়ে আপনি পাঠাতে পারবেন। তো ব্যাপ্তি বলতে আসলে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই না, একটা হচ্ছে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কানেক্টেড। আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি করতে পারি, ওই ক্যাপাসিটি আমাদের আছে। একই সাথে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যেখানে যেখানে লজিস্টিক সাপোর্ট বা পণ্য পাঠানোর
ব্যবস্থা আছে সেখানে আসলে আমরা পাঠাতে পারি। সো ওইভাবে ব্যাপ্তিটা বড়। আর বাংলাদেশের 64 জেলাতেই অফিস আছে, ডেলিভারি এজেন্টরা কাজ করেন, রিজনাল টিম আছে। বাট লজিস্টিক বিজনেস হলো পাশাপাশি কিন্তু আসলে আমাদের ওয়্যারহাউজিং সার্ভিস আছে, আমরা ওয়্যারহাউজিং সার্ভিস রেন্টাল দিই। দেন আমাদের কিছু ই কমার্স যারা ব্যবসা করে তাদের প্রোডাক্ট সেলিংয়ের প্ল্যাটফর্ম দরকার। আমাদের বিসেলার নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আসলে B2B এবং B2C মডেলে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে সেলস সাপোর্ট দিয়ে থাকি, হুইচ ইজ এ রিসেলিং মডেল। সো এই ধরনের সার্ভিসগুলোকে আমরা আসলে রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি। বাট দিন শেষে আসলে দেখতে হয় যে কোনো বিজনেসে একটা মোমেন্টাম থাকে, যে মোমেন্টামগুলোতে আসলে আমরা ট্র্যাকশনটা দেখে দেন আস্তে আস্তে আসলে গ্রোথের দিকে নিই আর কি। আরেকটা বিষয় যে বলছিলেন যে অনেকজনকে নিয়ে কাজ করছেন, ই কুরিয়ারে এই মুহূর্তে আসলে কর্মী সংখ্যা কি রকম? আমরা তো আসলে দুইভাবে কর্মী হিসাব করি। একটা হচ্ছে আমাদের ব্যাক অফিস এমপ্লয়ি যারা থাকে তাদের একটা টিম থাকে, রিজনাল একটা টিম থাকে, আর আমাদের ডেলিভারি রাইডার যারা, তারা ডেলিভারি রাইডাররা সাধারণত কন্ট্রাকচুয়াল অথবা ফ্রিল্যান্সার মডেলে কাজ করে থাকে। সো আমাদের দেখা যায় টোটাল রাইডারের অলমোস্ট 80% ফ্রিল্যান্সার রাইডার, তারা আসলে ডেলিভারির উপরে আসলে একটা কমিশন পেয়ে থাকে। তাদেরকে যদি বাদ দিয়ে বলি তাও আমাদের 1000-এর মতো এমপ্লয়ি আছে। যারা উদ্যোক্তা তাদের জন্য আসলে বিদেশি বিনিয়োগটা কিরকম আসে, বা ই কুরিয়ারের জন্য বিদেশি বিনিয়োগ কি এসেছে কিনা? আমরা 2019-এ একবার বিদেশি বিনিয়োগ নিয়েছিলাম চায়না থেকে, বাট তাদেরকে আমরা আবার এক্সিটও করে দিয়েছি 21-এ। এই ধরনের লজিস্টিক সার্ভিসের জন্য আসলে বিনিয়োগ আছে। বাংলাদেশের বাইরে থেকে যে ইন্টারন্যাশনাল যে বিনিয়োগগুলো আসে, তারা দেখে যে আসলে কোনো অ্যাসেট বেজ ইনভেস্টমেন্ট কিনা, মানে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম এটা কি আসলে ভিজিবল কিনা। সো লজিস্টিক্সের ক্ষেত্রে তো আপনি গাড়ি, ওয়্যারহাউস এগুলো করছেন, সেটা আসলে খুবই ভিজিবল ইনভেস্টমেন্ট। বাট সব ধরনের ব্যবসার ক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্ট একই রকম মডেল না। এবং দেখবেন যে গত 3 থেকে 4 বছরে বাংলাদেশে যতগুলো ফরেন ইনভেস্টমেন্ট আসছে, স্পেশালি ইন দ্য স্টার্টআপ, সবই কিন্তু ই কমার্স বা ডিজিটাল সার্ভিস দিচ্ছে, তারাই পাচ্ছে। এবং আমি বলবো যে আগের থেকে অনেক বেটার, ট্রাস্ট বাড়তেছে আমাদের উদ্যোক্তাদের উপরে। আবার উদ্যোক্তারাও কিন্তু দেশের বাইরে যাচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে পিচ দিচ্ছে, ইনভেস্টরের সাথে কথা বলছে। দিন শেষে যেটা মনে হয় কি, আপনি তো যখন একটা ইনভেস্টমেন্ট নেন এটা একটা ফোরকাস্টের উপরে নেন, কিন্তু 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স ফোরকাস্ট। এই ফোরকাস্টটাকে যে এক্সিকিউট করবে, যে আসলে যে উদ্যোক্তা, তার উপরে আসলে কিন্তু ইনভেস্টমেন্টটা হয়। সে দেখে যে তার লাইফস্টাইল, সে কীভাবে আসলে কাজ করে, তার গ্রোথ প্যাটার্ন কি, তার ড্রিমটা কি, তার ভিশনটা কি, এটার উপর ডিপেন্ড করে। যদি উদ্যোক্তা তাকে ট্রাস্ট করতে পারে তখন কিন্তু মানে ইনভেস্টাররা যদি তাকে ট্রাস্ট করতে পারে তখন কিন্তু উদ্যোক্তা আসলে তখন ইনভেস্টমেন্টটা তুলে ফেলতে পারে। বাট আমি বলবো খুবই সহজ না। আপনার 100টা ইনভেস্টমেন্ট রাউন্ড আপনি ট্রেল করলে হয়তো ওখান থেকে 2টা থেকে 3টা আসতে পারে। আরেকটা জিনিস জানতে চাই যে যারা আসলে ভাবছেন যে উদ্যোক্তা হবেন, তারা আসলে কোন কোন বিষয়গুলো মানবেন, বা কোন রাস্তাটা আসলে যাওয়া দরকার? আসলে উদ্যোক্তা হওয়াটার ব্যাপারটা আসলে নিজ থেকে আসা আর ইন্সপায়ার্ড বাই সামওয়ান, এই দুইটা ক্ষেত্রে হয়। আপনি দেখবেন আমাদের যখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করার আগে, আজকে থেকে 10-15 বছর আগে ছিল যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে আসলে আপনাকে চাকরি করতে হবে। ওই জিনিসটা কিছুটা চেঞ্জ হচ্ছে এখন। ইউনিভার্সিটিও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে যে আপনি যে আপনি জব করতেই পারেন, বাট পাশাপাশি যদি কোনো ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি উদ্যোক্তা অন্টারপ্রেনারশিপ লাইভেও যেতে পারবেন। অন্টারপ্রেনারশিপ লাইভের জন্য কিছু বেসিক জিনিস আছে, যে একজন উদ্যোক্তা যখন সে প্রবলেম সলভার নিয়ে কাজ করবে, ওটার কিছু মার্কেট রিসার্চ করতে হয়, কাস্টমার বেজের সাথে কথা বলতে হয়। দেন যেই প্রোটোটাইপটা সে বানাবে, লেটস সে একটা ওয়েবসাইট বানাচ্ছে, ওয়েবসাইট বানানোর পরে কিছু কাস্টমারের সাথে রিচ করে কাস্টমার ফিডব্যাক নিতে হয়। অর্থাৎ আসলে উদ্যোক্তা হওয়ার জন্য আসলে পড়াশোনার বিকল্প নেই, স্টাডি তো দরকার আছে, এটা তো নিঃসন্দেহে, এবং সেই সাথে মার্কেট রিসার্চটাও আসলে। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্সেস টু ফান্ড। মানে উনি যে ব্যবসাটা শুরু করবে, প্রথমে তো তাকে বিনিয়োগ করবে না, তার মানে তার নিজস্ব ফান্ড বা ফ্রেন্ড বা ফ্যামিলির কাছ থেকে ফান্ড নিয়ে ব্যবসাটা শুরু করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজ সময় দেওয়ার জন্য। আমাদের আয়োজন একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডিবিসিকে এবং আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ডিবিসির সঙ্গে থাকুন, সবাইকে ধন্যবাদ।